আপনারা শুনছেন কাহিনী। মানুষ চাইলে কি না পারে, তার ভাগ্যও সে বদলাতে পারে। আজ আমাদের গল্প এমন এক বাঙালি কুস্তিগীরকে নিয়ে, যার অবিশ্বাস্য শক্তি আর বীরত্বের গল্প আমাদের অনেকের কাছেই অজানা। এটি শুধু একটি গল্প নয়, এটি বাঙালি কুস্তিগীর ভবেন্দ্র মোহন সাহার জীবনী। ভবেন্দ্র মোহনের জন্ম 1890 সালে। কিশোর বয়সে তিনি ঘন ঘন ম্যালেরিয়া রোগে ভুগতেন। শারীরিকভাবে বেশ দুর্বল থাকতেন। একদিন পাড়ার এক ছেলে তাকে নির্মমভাবে মারধর করে। এটি ছিল সাহার জন্য একটি মোড়। সেই মুহূর্তে তিনি নিজের পরিস্থিতি পরিবর্তনের শপথ নিয়েছিলেন এবং নিজের শক্তি অর্জন এবং ক্ষমতায়নের জন্য একটি আখাড়ায় যোগদানের সিদ্ধান্তও নিয়েছিলেন। সাহা কুস্তি প্রশিক্ষণের জন্য অতীন্দ্র কৃষ্ণ বসু ওরফে খুদি বাবুর জিমনেশিয়ামে যোগদান করেন। তিনি দ্রুত শিখতে পারতেন। তার দক্ষ চালচলন এবং বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি খুব শীঘ্রই মনোযোগ আকর্ষণ করেছিলেন। অল্প বয়সেই তিনি বেশ কয়েকজন সুপরিচিত সিনিয়র কুস্তিগীরকে সহজেই পরাজিত করেছিলেন। তরুণ বয়স থেকেই তিনি ছিলেন বিদ্যুতের গতি এবং সমন্বয়ের অধিকারী। একটি ম্যাচ জেতার জন্য এই দুটি প্রাথমিক প্রয়োজন। তিনি কঠোর পরিশ্রমীও ছিলেন, সর্বদা নিজের কৌশলকে আরও উন্নত করার জন্য সচেষ্ট থাকতেন। এর ফলে তিনি পরবর্তী জীবনে ভীম ভবানী উপাধিও পেয়েছিলেন। পরবর্তী সময়ে সাহা দর্জিপাড়ায় খেতু গুহর আখাড়ায় কুস্তির প্রশিক্ষণ নিতে চলে যান। সে সময় এই আখাড়াটি দেশ জুড়ে কুস্তিগীরদের কাছে অত্যন্ত বিখ্যাত এবং সমাদৃত ছিল। গোবর গুহ ছিলেন আখাড়ার একজন যোগ্য বংশধর। 19 বছর বয়সে সাহা একটি পাবলিক শোতে যোগ দিতে যান এবং সেখানেই তার পরিচয় হয় ভারতীয় বডি বিল্ডার এবং কুস্তিগীর কোডি রামমূর্তি নাইডুর সাথে। কলিযুগ ভীম এবং ভারতীয় হারকিউলিস নামে পরিচিত অধ্যাপক রামমূর্তি তার আশ্চর্যজনক শারীরিক দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। পাশাপাশি ভবেন্দ্র মোহন সাহাও খুবই মুগ্ধ হয়েছিলেন এবং অধ্যাপক রামমূর্তিও দর্শকদের মাঝে বসে থাকা সাহাকে দেখেছিলেন। তার শারীরিক গঠন দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি সাহাকে তার কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং তাকে তার সার্কাসে চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। সে সময় ভবেন্দ্র মোহন সাহা তার বাবাকে হারিয়ে ফেলেছিলেন এবং তিনি জানতেন যে তার মা তাকে কখনো কোনো ঘোরাঘুরির সার্কাসে যোগ দিতে দেবেন না। তাই একদিন গভীর রাতে তিনি চুপিসারে তার বাড়ি ছেড়ে সার্কাসে ভাগ্য পরীক্ষা করতে চলে যান। অধ্যাপক রামমূর্তি নাইডু তার তত্ত্বাবধানে তরুণ পালকটিকে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে ভ্রমণ শুরু করেন। দলটি প্রথমে রেঙ্গুন এবং সেখান থেকে সিঙ্গাপুর, তারপর জাভা যায়। এরপর জাভাতে যখন সার্কাস দলটি পারফর্ম করছিল, তখন একজন ডাচ কুস্তিগীর রামমূর্তিকে একটি কুস্তি প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করেন। সাহা তার গুরুর অনুমতি চেয়েছিলেন। তারপর ডাচ প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করতে চলে যান। তিনি মাত্র 3 মিনিটের মধ্যে, ভবেন্দ্র মোহন সাহা মাত্র 3 মিনিটের মধ্যে কুস্তিগীরকে পরাজিত করেছিলেন। তবে এই সার্কাস দলের সঙ্গে ভবেন্দ্র মোহন সাহার সম্পর্ক ছিল খুবই ক্ষণস্থায়ী। শীঘ্রই তিনি তার প্রভুকে পরাজিত করে দক্ষতায় ছাড়িয়ে যান এবং তাকে এই সার্কাস দল ছেড়ে যেতে হয়। পরবর্তী সময়ে তিনি বাংলায় ফিরে আসেন এবং সার্কাস কোম্পানিগুলোতে তার জনসাধারণের অনুষ্ঠান চালিয়ে যান। এরপর ভবেন্দ্র মোহন সাহার আলাপ হয় আরও এক কিংবদন্তির সাথে। অধ্যাপক কে বসাকের হিপোড্রোম সার্কাসে যোগ দেন তিনি। সেই সময় এই সার্কাস দল এশিয়া ভ্রমণে বেরিয়েছিল। এই ভ্রমণে তিনি অসাধারণ কীর্তি প্রদর্শন করেন। তিনি একটি নয়, 2টি চলমান গাড়ি 2 হাতে ধরে রামমূর্তি রেকর্ডটি আরও উন্নত করেন। তারপর তিনি একটি বড় সিমেন্টের ব্যারেল সরিয়ে নেন কেবলমাত্র তার দাঁতের জোরে, এবং সেই সিমেন্টের ব্যারেলের ওপর অর্ধ ডজন লোক বসেছিল।
তিনি তার বুকে 40 মণ ওজনের একটি বিশাল পাথর স্থাপন করেন এবং তারপর প্রায় 20 জনকে সেই পাথরের উপর বসে একটি খেয়াল আবৃত্তি করার জন্য আমন্ত্রণ জানান। এইসব দেখে একজন প্রবলভাবে মুগ্ধ জাপানি মিকাডো ভবেন্দ্রমোহন সাহাকে একটি পদক এবং 750 টাকা প্রদান করেন। এরপর ভারতে ফিরে এসে সাহা তার দক্ষতা বৃদ্ধি করেন এবং ভরতপুরের মহারাজার অনুরোধে তিনি খালি হাতে 3টি গাড়ি ধরেন। মহারাজা নিজে 4 চাকার একটি গাড়িতে বসেছিলেন, অন্য দুটিতে ব্রিটিশ রেসিডেন্ট এবং মহারাজার প্রধানমন্ত্রী ছিলেন। গাড়ির পেছনে মোটা মজবুত দড়ি বাঁধা ছিল এবং সাহা 2টি দড়ির প্রান্ত তার হাতে ধরে রেখেছিলেন এবং তৃতীয় দড়িটির এক প্রান্ত তার কোমরে বাঁধা ছিল। চালকরা ইঞ্জিন চালু করেছিলেন, কিন্তু গাড়িগুলো নড়ছিল না। বারবার চেষ্টা করার পরেও গাড়িগুলো 1 ইঞ্চিও নড়ল না। মহারাজা অবাক হয়ে সাহাকে 1000 টাকা পুরস্কার দিয়েছিলেন। অন্য এক ঘটনায় সাহা মুর্শিদাবাদ রাজপরিবারের আস্তাবল থেকে একটি অদম্য হাতি বুকে তুলে নিয়েছিলেন। বাংলার রাজ্যপাল এই বীভৎস কীর্তি দেখে অবাক হয়েছিলেন। 1940 সালে প্রকাশিত একটি বই বালিদের কথাতে শচীন্দ্র মজুমদার লিখেছেন যে ভীম ভবানী বিশ্বের অন্যতম সেরা ভারোত্তোলক হতে পারতেন, কিন্তু ভীম ভবানী 1922 সালের জুলাই মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তখন তার বয়স ছিল মাত্র 33 বছর। এমন এক সময় যখন ভারোত্তোলকরা সাধারণত তাদের শীর্ষে পৌঁছান। সাহার নাম ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু তার স্বল্প জীবদ্দশায় তিনি তার ছাপ রেখে গেছেন এবং বাঙালি যুবকদের একটি প্রজন্মকে একটি শক্তিশালী জাতি গঠনের জন্য প্রয়োজনীয় বহিরঙ্গন শারীরিক কার্যকলাপ গ্রহণে অনুপ্রাণিত করেছেন। আমাদের আজকের গল্প আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে কি করতে হয় আপনারা সবাই জানেন। এরপর কি বিষয়ে গল্প শুনতে চান সেটা কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন কাহিনী।